ওরে বাবা, এর কেমন ঝড় এলো রে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো আর না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ, আপনি এরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নিচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে। তবে মহারাজ, এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই, তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন তখন না হয় চেষ্টা করা যেতে পারে, তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার আবার তুমি ফোড়ন কাটছো। ভাবলে ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে, তখন গোপালই না হয়। না না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা। রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব। কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতিভক্তি চোরের লক্ষণ। লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রীমশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতা নে। তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও ফুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে দু চারটে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি। না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আর একটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড় সড়ো দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা,
উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রীমশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটা আর দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রীমশাই ভালো মতোই ট্যাগ ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে অনেক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম? হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রীমশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে। চটপট চলে এসো, এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন, এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ওহ, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? এই রে, মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুর ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে। গোপাল দাদু, গোপাল দাদু, ও দাদু, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা পুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগাঁয় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগাঁয়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। ওহ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। কিন্তু এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ওগো, এরা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্তনেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো? এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলা বলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রী মশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও,
কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখ দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্ধ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে ভিড় করছো বলো দেখি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে দোষীকে দোষ স্বীকার করতেই হবে। তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। কি থাকলে তবে তো দেখবেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না না না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ। আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না না, বেয়াদপি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছি। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্যে আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে বলার কি আছে? দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রী মশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রী মশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমিই তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না ভুলিনি মহারাজ, তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে। এলো করেছে হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রী মশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন। তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো দেখি দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ? আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না,
যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এই যে এটা তো পূব গাঁ। গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহরা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তো, তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর, তোমরা যে কি বলো না। এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন। সে কি কথা? অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে? আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছো। এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে? না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চলো। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল তো গেল, আর এলো না কি? তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না, পাছে তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁজা খুরি গল্প। ঘটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই,
আর কতক্ষণ চেপে চুপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী ত্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমাকে আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ, বড় সড়ো খবর আছে মনে হচ্ছে। আছে তো বটেই, নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি? সেটা তো বুঝতেই পারছি, এখন খবরটা কি সেটা তো বলবে। খুব ধুমধাম হবে, লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে। তাই নাকি? তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জুতি করতে পারবো না। আগের বার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেইজ্জতি হয়েছিল। না না, এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না, এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে। বলো কি? বাহ বাহ বাবা, তবে তো আর কোনো কথাই নেই, একেবারে খাপে ভরে ধপাস ধাই। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো সব কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। সব ধোঁয়া কেটে যাবে, তবে তার আগে লাভের গুড় কেমন কি এই পাতে পড়বে সেটা তো ঠিক করতে হবে। ভাগ বাটোয়ারা নিয়ে কোনো চিন্তা নেই, দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে। আমার কথার খেলাপ হবে না। এটাই তো চাই। লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো। এই তো বলছি, কানটা আগে আমার মুখের কাছে আনো। সকাল সকাল মহারাজের এই হাসি মুখ দেখলেই না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লাড্ডু গড়াগড়ি খাচ্ছে। তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে। আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব। তা তো বটেই, এমন ভোগের যোগ কি বারবার আসে? আমার তো যেন আনন্দের আর সীমা নেই। তা ঠিক, তা ঠিক, আনন্দ আমারও হচ্ছে বটে। তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ পানা মুখ করে বসে আছো, কিন্তু কই তাকে তো দেখছি না। উফ, কি আনন্দ, কি আনন্দ! মহারাজের বিয়ে, মহারাজের বিয়ে! আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। কিন্তু ব্যাপার কি গো, এত নাচানাচি করছো কেন? এখন নাচবো না তোর কখন নাচবো মহারাজ? এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো? আরে আরে, বিয়ে আবার হবে কেন? এবার তো আমার আর মহারানীর 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে। যাহা বিবাহ তাহাই কি বিবাহ বার্ষিকী? ও গোপাল, বলি আনি তোমার বুদ্ধি। ইয়ার নতুন কি কথা? গোপাল তো বরাবরই বুদ্ধির চাল কুমড়ো, ওর কাছে মুড়ি যা মুড়ি ঘন্ট তাই। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। খাওয়ার ব্যাপারে আমি কোনো বাছ বিচার করি না। আমি খেতে পেলে খাই, শুতে পেলে শুই। বেশ বেশ, খাবে খাবে, যত খুশি তত খাবে। আরে খাওয়ারই তো উৎসব। তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুলেই যে খাওয়াটা একেবারে
ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মহারাজ। তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। হাহা। কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। আর দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া, এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই। কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে। আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাজে, বেশ হাসি হাসি মুখ করে। থাক, আমাকে আর সাজাতে হবে না। আরে নাও নাও, সবাই তৈরি হয়ে নাও। আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাজ। ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো। আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবে। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলে এসো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না না, মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন? এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো? হ্যাঁ? আমাকে এইখানে থেকে সারা জীবন পড়ে পড়ে কপাল ঠুকে মরতে হবে। হ্যাঁ, সে যা করতে হবে করো, তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে রেখো। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুজে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? হ্যাঁ, আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? হ্যাঁ, সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? হ্যাঁ, যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্যে ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটনি। হ্যাঁ, কি আর বলবো, রাজবাড়িতে অত হইচই হচ্ছে, দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? নিজেই তো আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো, তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু, তার নাতি নাতনিও তো তেমনি হবে। উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? হ্যাঁ, যে দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বিড় করতে শুরু করে দিলে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না বুঝি? হ্যাঁ, না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাঁচাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে ওরা না চাইলে আর কি করব, ওদের ছাড়াই যাব। পারে আমরা কি যাব না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটা কি আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বললি? জলা জঙ্গল? আরে আরে, এটা তো আমার মাথায় ছিল না।
ঠিক বলেছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের ডেরা গো দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি, মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল। তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছেই থেকে যা। হ্যাঁ, ও, আর আমার জন্য বুঝে তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা। দাদুকে আমরা একা ছাড়বই না, আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়। পাক্কা খবর আছে, রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করে গিড়িয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো। কি বলো সর্দার? আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হব। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব সর্দার? ছোপ বুঝে কোপ মারবো? না না, যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে। তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে, এবারে শুধু কথা মতো কাজ করলেই কেল্লা ফতে। মাথা তো খাটিয়েছি বটেই, তবে এবার শুধু তকতে তকতে থাকা। ওরা সবাই আসছে সর্দার। লেটেল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে। হ্যাঁ, তা তো থাকবেই, তেমনই তো কথা ছিল। তাহলে আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই তৈরি হয়ে নে। ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবি। আর তারপরে তোদের কোনো চিন্তা নেই, আমি নিজে থাকবো তোদের সঙ্গে, ঠিক আছে? এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাব। পৌঁছে যাবো তো সেই কখন থেকে করছো, তারপর আবার হাঁটছো তো হাঁটছো। বাবারে বাবা, আমি যে আর পারি না। না, এর থেকে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সবকিছু তদারকি করলেই কাজ দিত। হ্যাঁ, আরে সে কি, এসব আবার কি কথা? এখন এইটুকু পথ আসতেই যদি গলদঘর্ম অবস্থা হয়, তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে? তখন যা হবে হবে। এখন তো হাঁটতে হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। ওরে বাবারে, আরে কে কোথায় আছো গো? আমি একটু ঠান্ডা জল খাবো। ওরে বাবা, ওরে বাবা। যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে। ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর হোক আর দুধ, খাতির ভালোই হবে। তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দিই। হ্যাঁ, দেখুন লেঠেল প্রধান, মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যই এইরকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন। বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন, তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো। কি করলে কি হতো সেসব কথা এখন থাক না ভাই। চলো চলো, আমরা মহারানীর প্রাসাদে যাই, চলো। বাবা, খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে। খাবো কি, দেখেই তো পেট আইঢাই করছে। না না, আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো। খাবার জিনিসে না বললে ঠাকুর রাগ করেন। হ্যাঁ,
তবে আর কি, টক ঝাল মিষ্টি গুনে গুনে 2-4টি নয়, একেবারে বেশি করে খান। সবাইকে তো খেতে বলছো, কিন্তু তুমি খাবে না দাদু? আমরা কিন্তু পেট ভরে খেয়েছি, আমার পেটে আর একটুও জায়গা নেই। আমার তো পেট এমনিতেই ফুলে জয়ঢাক হয়ে গেছে, এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো, বুঝলি? তবে দাদু তুমি কিন্তু একটু দেখে শুনে খেও, চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু। না, বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি। বুদ্ধি আমারও কিছু কম নেই, আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছিস তো। চল হেঁটে হেঁটে এক চক্কর কেটে আসি, আশপাশটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে। কি সবাই কি ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি? সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো। তাই তো দেখছি, ওদিকে আমাদের লোকজনেরাই বা কি করছে কে জানে। কাল সকাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের। ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই। চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে। কি আবার হবে, দেখবি হাঁক পাক করে খেয়ে লেঠেল আর লোক লস্কররা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে। আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করার মতলব করছে। সেটাই তো দেখছি। না না, আর দেরি করলে হবে না, তোরা ওর উপর নজর রাখ, আমি ততক্ষণ আমার মতো করে খুঁটি সাজাই। কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসলে কেন? না না, মানে হাতের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল, কিন্তু তোরা কি খবর নিয়ে এলি সেটা ঝটপট বলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে, আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে। কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘোট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই, আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে তুমি কি সবাইকে পান খাওয়াবে নাকি দাদু? না 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 না, এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান আনচান করছে। এখন শুধু একজন ভৃত্য ডেকে এই সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে। আজ এই পর্যন্তই, বাকি কাজ কাল সকালে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মহারানীর পালকি তৈরি, মহারানী তৈরি সেজে গুজে, আর আমাদের লিটল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে। না 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 না, আমাদের বাহিনী তো তৈরি আছে মশাই, যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে। দেখো গোপাল, এরকম সময় তোমার হেঁয়ালি শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আর হেঁয়ালি শুনে কাজ নেই। ওদিকে মহারানী পালকিতে উঠে পড়েছেন গিয়ে, আর তার সঙ্গে তোমার কথা মতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিচ্ছিল তাদের গুছিয়ে তুলে ফেলা হয়েছে। ব্যাস ব্যাস, তবে আর কি, ব্যবস্থা যখন হয়ে গেছে তখন দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো। তাহলে গোপাল, ঠিক ভালোই ভালোই সব কাজ গুছিয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছো।
সে তো ফিরতেই হতো, নাহলে গোপালকে আর আপনার সামনে মুখ দেখাতে পারতো মহারাজ? না না, বলছি পথে কোনো বিপদ আপদ হয়নি তো? আর সেখানেও ব্যবস্থা সব ঠিকঠাক ছিল তো? আগে মহারাজ হয়নি বটে, তবে বিপদ যাতে হয় তার জন্য তো সব রকম ব্যবস্থাই করা ছিল। তবে গোপালের বুদ্ধির জোরে সব বিপদ কেটে আমরা ঠিক হেঁটে হেঁটে ফিরে এলাম। সে কি? কিসের বিপদ? কেমন বিপদ? না 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 না, তোমরা আমাকে সবটা খুলে বলবে তো নাকি? খোলাখুলির আর কি আছে মহারাজ, এই তো দেখুন না মহারাজ, যা আনার সব তো একেবারে বেঁধেই এনেছি। আরে আরে আরে, এরা কারা? এ তো মনে হচ্ছে দস্যু সর্দার। আহ, একে আবার কোথা থেকে আমদানি করলে? বুঝুন তাহলে মহারাজ, গোপালকে একটা কাজ করতে বললে ও আর একটা কাজ করে বসবে। ওহ, কোনো কাজ করতে বললে যে একটু নিশ্চিন্ত হবেন তার উপায় আছে? না 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 না, মনে হচ্ছে এরাই গোলমাল পাকানোর মতলব করেছিল। না না, তেমন কিছু নয়, শুধু মহারানীর সঙ্গে নিয়ে আসা অলংকার আর মূল্যবান জিনিসপত্র লুট করার মতলব করেছিল। বলো কি? সে কি কাণ্ড! আর সেটা গোপাল আগে ভাগে বুঝে গিয়েই ওদের উপকাত করেছে। রাস্তায় আস্তে আস্তে আমাকে সব গল্প বলেছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু কিভাবে? ওরা আগে সাধারণ প্রজা সেজে আমাদের দলে ঢুকে গিয়ে পরে লেঠেলদের বেঁধে এক জায়গায় জড়ো করে, তারপরে লেঠেল সেজে ফেরার পথে আমাদের লুট করার মতলব করেছিল। সেসব কথা কি ওরা তোমার কানে কানে বলেছিল নাকি? গুল গল্প দেওয়ার জায়গা পাওনি? গল্পটা যে কি সেটা তো বাচ্চারা তককে তককে থেকে আমাকে ঠিক সময় বলেছিল। তার আগে অবশ্য রাতে প্রাসাদে যখন আমি ওদের লেঠেলের পোশাকে দেখি তখনই আমার সন্দেহ হয়, কারণ ওরা হাতের বালাগুলো পরতে ভুলে গেছিল, আর তাই দেখি আমার সন্দেহ হয়। তারপরে তুমি কি করে এদের পাকড়ালে গোপাল? সে তো আপনারই বড়ির গুণে রাজবৈদ্য। আপনি আর সব বড়ির সঙ্গে যে ঘুম পাড়ানোর বড়ি দিয়েছিলেন সেটাই গুঁড়ো করে পানের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতেই সব একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেল। তবে ধরা যখন পড়েছে তখন শাস্তি তো পেতেই হবে। 7 দিন ধরে বেটাদের আচ্ছা করে দুবেলা কান ধরে ওঠবোস করাবো আমি। দেখি দেখি কেমন লুট করার ফন্দি আঁটে আবার। যা দেবেন দিন, তবে শাস্তির অর্ধেকটা কিন্তু মন্ত্রী মশাইকে দেবেন। কেন? এর মধ্যে আবার মন্ত্রী এলো কোথা থেকে? মন্ত্রী মশাই তো এই লুট করার মতলবে এঁটেছিলেন, আমাদের জঙ্গলে গিয়ে সব বলে এসেছিলেন, আর কথা ছিল আমি যা পাবো তার অর্ধেক ভাগ উনি নেবেন। এসব হাবিজাবি কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ, সব মিথ্যে কথা। কথা যখন হয়েছে তখন মিথ্যে হোক বা সত্যি, শাস্তি তো ভাগ করে নিতেই হবে মন্ত্রী মশাই। ছি 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 মন্ত্রী, তোমার পেটে পেটে কিনা এই মতলব ছিল? না 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 না, তোমাকেও শাস্তির ভাগ পেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এবারের মধ্যে ছেড়ে দিন মহারাজ, এমন আর কোনোদিন হবে না। আমি এই নাক মুলছি, কান মুলছি মহারাজ, আর কোনোদিন হবে না। যত যাই করো না কেন আমি কোনো কথা শুনছি না। তবে আমার বিবাহ বার্ষিকী যাতে মাঠে মারা না যায় তার জন্য গোপাল যা করেছে তার সত্যি কোনো তুলনা হয় না। আর সেই জন্য মন্ত্রীকে শাস্তি দেওয়ার পাশাপাশি গোপালকে আমি বিশেষ পুরস্কার দেব। মহারাজের বিবাহ বার্ষিকী জমে একেবারে ক্ষীর হয়ে গেল। ওই গো, সর্ষে বেগুন হয়েছে, আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে একদানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলা কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে,
তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। ওর মাথায় ঘুঁ চেপে গেল, সর্ষে দিয়ে বেগুন আমি খাবই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না, দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না। গিন্নি বলে কি, কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে, এবার দেখি গিন্নি কি বলে। কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস। আহা, কতদিন কারো কাঁধে উঠিনি, কি যে আরাম লাগছে কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি, এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। হ্যাঁ, ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোনো রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না, এই আমি চুপ করে গেলাম। রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে, 2-1 দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই 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 যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলতো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার, আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী, শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি, কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না, কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও, এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে, আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত। কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে, যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল, মানুষটা ফিরলো না, বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে?
ওগো তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একুয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কিরে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজকে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। ও আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো? ধরো, তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ, প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি।
আজ্ঞে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের এক পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ মানে ঠিকই বলেছ তুমি, তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া, কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন। গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানীকেও। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে, বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন, আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেবো না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, এ তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়। আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজের। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে।
দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম, দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো? দেখ পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বললে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে, একটু লুকিয়ে রেখেছি, আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ চমৎকার, এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল গোপাল থাকলে পারতো এটা, আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। হে ভগবান, ভগবান তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন, ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে, কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খামবাজ রাজার কাছ থেকে এসেছি, মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তারাহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছি? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই। বিজ্ঞানী, তুমি নিজেই দুষ্টু বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও।
আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। কারণ আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাশ বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে। বুঝলে গিন্নি, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তা নাক ডাকলে কথা বেরোবে কি করে? হ্যাঁ, কি স্বপ্ন দেখলে শুনি? ভয়ঙ্কর সে স্বপ্ন, শুনলে তোমার রাতে আর ঘুম হবে না। এমনিতেই কত ঘুম হয়, তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুমানোর জো নেই গো। তোমার জন্য কষ্ট হয় গো, তাই ভাবছি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেবো। দিচ্ছি যেতে দিচ্ছি। তিনি কাশিবাসী হবেন আর আমি এখানে ন্যাড়া হয়ে বেধোয়ার জীবন কাটাবো। মা, তুমি ন্যাড়া হবে কেন? আমি হব। ন্যাড়া তোমাকে এমনি হতে হবে। চুলে যা উকুন হয়েছে রে বাপ, এক নাক ডাকা তার উপর চুলকুনি। আমি যাই কোথায় বলো তো? তাই তো বললাম, এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই, দুজনে ন্যাড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। মরণ, আমি হব ন্যাড়া? কোন দুঃখে? নিজের তার গাছা চুল নিয়ে তুমি আমাকে ন্যাড়া করতে চাও? আর কোন লোক পেলে না? নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে ন্যাড়া হতে? তাই ভাবছি কাকে ন্যাড়া করা যায় বলো তো। আচ্ছা মন্ত্রী, তুমি কি ভূতে বিশ্বাস করো? কি বলছেন মহারাজ? ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে। এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম, একবারে খাঁটি আতরের গন্ধ। মহারাজ, আতর একমাত্র আমি মাখি, তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত। এ তো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি কি একবারও মন্ত্রীর নাম উচ্চারণ করেছি? আমাকে কি বোকা পেয়েছো? আরে, তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম। মহারাজ, এত অপমান সহ্য করা যায় না। গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে। আরে, ও ঠাট্টা করেছে। তুমি তো বললে আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূত হচ্ছে আমাদের অতীত। অতীত কি করে ঘুরে বেড়াবে? মন্ত্রী মশাই এ বিষয়ে কিছুই জানে না বলে মনে হয়। হ্যাঁ, বিজ্ঞানী তো সব জানতা হয়ে বসে আছে। মহারাজ, বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো? এটা তুমি কি বলছো? বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে? এই যে কৃষিতে আমরা সবার চাইতে এগিয়ে আছি, সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো? বিজ্ঞান চর্চা না করে আমি কি মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব? না না, এই সভাতেই নাকি ভূত আছে। মন্ত্রী নিজে বলেছে, আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন। গোপাল আজ আমায় যা অপমান করেছে, এর প্রতিশোধ আমায় নিতেই হবে। তোরা আমার সঙ্গে আছিস তো? না না, এত অপমান সহ্য করা যায় না। গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। আরে, আগে শুনেনি গোপাল কি বলছে। আমাকে ভূত বলেছে। আচ্ছা, তোদের কি মনে হয় আমি ভূত? আপনার পাটা একবার দেখান তো। ভূতের পায়ে নাকি বুড়ো আঙুল থাকে না? আমার সঙ্গে মস্করা হচ্ছে? যা, শুধু পায়ের বুড়ো আঙুলটা দেখতে চেয়েছিলাম। আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো। তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ। আমরাও ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না। মন্ত্রী মশাই, কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না। আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন। ঠিক আছে, আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা, তারপর ভেবে দেখবো। আচ্ছা গিন্নি, তুমি কখনো ভূত দেখেছো? মা, বলো কি গো? দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কিনা? আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত। আমি কেন ভূত হতে যাব? হলে পেটনি হব। হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মটকাওনি। তোমার যা মুখ, তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি। তাতে আমার বই গেল। সে তো তুমিও করো না, তাতে আমার কি এসে গেল?
গেল? আমি তোমায় পছন্দ করি না, এত বড় কথা তুমি বলতে পারলে? এই যেদিন লাউ চিংড়ি ইলিশের পাতুরি কুমড়োর ঘন্ট রাখতে পারবো না সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো। ভূতের আবার পছন্দ অপছন্দ? তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? তোমায় হঠাৎ ভূতে পেলো কেন? এখনো পাইনি, মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো। ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই? কিন্তু কি মন্ত্রী মশাই, ভূত ধরে আনতে হবে তো? সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন। আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয়, আপনি নিজে ভূত বলে কথা। বারবার বলছি আমি ভূত নই, আমার কথা না শুনলে আমি তোদের সত্যি ভূত বানিয়ে দেব। বুঝেছি, আপনি তাহলে নিশ্চয়ই ভূত, বলতে লজ্জা পাচ্ছেন। তা আপনার পায়ে পড়ি, আমাদের ভূত বানিয়ে দিন। ঘটা, শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন? ও কি মজাই যে হবে না! শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো, কেউ ধরতে পারবেন না। এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম। ভূত হতে গেলে আগে একটু মোহরা দিতে হয়, বুঝলি? তা না হয় দেব, কিন্তু কি করতে হবে? ভূত সাজতে হবে। ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে, তার উপর বসে থাকবি। রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি। হাউমাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি। যা, আজ রাত থেকেই কাজ শুরু করে দে। তোকে যা মানিয়েছে না, একেবারে মামদ ভূত। তোকেও খুব ভালো লাগছে। এই রে, ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে। এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে তবে কি হবে? কি আবার হবে? আমাদের এই ঠান্ডা রাতে আবার চান করতে হবে। বেগ আসার আর সময় পেলি না বাবা, এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি, যদি ভূতে ধরে। ইস, কোথাকার কোন বামুন এলেন রে? মাথা একেবারে কিনে নিয়েছে নাকি রে ঘটা? থরি মামদ, বেটাকে আজ চিবিয়ে খাবো। আমি কিন্তু ব্রহ্ম সাপ দেবো, তখন আর বুধগিরি করে খেতে হবে না, বুঝলি? আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো। ধর তো বেটাকে, ধর ধর। পুরি বাপরে বাপ, মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে। আরে আরে ভূতের পাল্লায় পড়ে আমার তো কাপড়ে হয়ে গেল। ওরে বাবারে, এবারে কি করি? কি গন্ধ রে বাবা! জমা মাল ভূত দেখে পরিষ্কার হয়ে গেছে। এই যা ভয় পেয়েছে, আর ভয় দেখালে মরেই যাবে লোকটা। আমরা কি খুনের দায় পড়বো নাকি? চল চল এখান থেকে, চল এবার পালাই। মন্ত্রীকে একটা কিছু বুঝিয়ে দিলেই হবে। চল 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 চল। কি গন্ধ! তা তোমার কি বক্তব্য শুনি? আগে মহারাজ, মহারাজ, আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে। ভূতের পাল্লায়? আমি আগেই বলেছিলাম ভূত আছে, এবার দেখলেন তো? ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ। তোমরা চুপ কর, আগে শুনি ঠিক কি হয়েছে। আগে মহারাজ, মাঝরাতে আমার না হঠাৎ বেগ এসেছিল। যাচ্ছিলাম পেট খালি করতে। গ্রামের পূব পাড়ায় যে নিম গাছটা আছে না, তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায়। অনেক দিনের মল জমা হয়েছিল তো, সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায়। দুর্গন্ধে ভূত পালিয়ে গেল? এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি। গোপাল, ওকে আগে কথা বলতে দাও। পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন জাতে? সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে, তাই কুড়িয়ে নিয়ে এলাম। ভূত দাঁত ফেলে গেছে? সর্বনাশ মহারাজ, খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। মহারাজ, এটাই সময়। এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায় তবে ভূতের উৎপাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। মহারাজ, আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি? নিশ্চয়ই। গোপাল, তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের। এটা দাঁত কে বললো? এটা তো মূলো। মূলো?
হ্যাঁ, তাহলে তো সর্বনাশে আর বাকি নেই। ভূতেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূলভূত, একবার কামড়ালে আর রক্ষে নেই। ব্যাস, তাহলে আর কারোর নিস্তার নেই। মহারাজ, আর সময় নেই, যজ্ঞটা এবার করে ফেলতে হবেই। আচ্ছা, ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি? আগে হ্যাঁ, বলেছিল 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 হাউ মাউ খাও, মনে হলো বাংলা ভাষাটা জানি। মহারাজ, আমায় 2 দিন সময় দিন, এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব। কেন, তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে? আমি ভূতের ওঝা নই, আমি মানুষের ওঝা। যা, তোকে ছাগল ভূত করে দেব। মুন্ডু করেছিস? কে তোকে মূলো দিয়ে দাঁত করতে বলেছিল? হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু মূলোটা ফেলে আসলি কেন? আমি না ঘটা করেছে, ঘটা। এমন একটা ঝাঁপ মারলো। যাক, এই যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি, তোদের মূলভূত বানিয়ে দিয়েছি। আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই। আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা। গোপাল এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে, ওকে যেতে দেখলেই ঝাঁপতে পড়বি। গোপালকে মেরে বিছানায় শুইয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন। মন্ত্রী, চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে, এর একটা বিহিত করতে পারছো না? তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে। আমি তো প্রথম থেকেই বলে আসছি, একটা যজ্ঞ করলেই ভূত চলে যাবে। কত আর খরচা হবে? 2 মণ ঘি আর কাঠ 4 মণ, আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 ইলিশ মাছ। এত কিছুর তো দরকার নেই মহারাজ, এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসে, 1 মণ মূলো গাছের তলায় দিয়ে আসলেই হয়। মহারাজ, ভূতের ব্যাপারেও কি জানে? মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূলভূত বলে, তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে? না 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 না, আমার তো তা মনে হয় না। তুমি কি বলো গোপাল? তাহলে মূলোর ব্যবস্থাই করি। হ্যাঁ, কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ, মূলভূতকে মূলোই খাও। গোপাল, ভূত নিয়ে মস্করা করার ফল তুমি পাবে। আহ, ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূলভূতের হাতে মরেছি। দাদু, শুনলাম মূলভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব উৎপাত করছে। এবার শুনবো ফুলকপি ভূত, বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে। আমি তোদের বলেছি না, ভূত বলে কিছু নেই, এটা একটা শয়তানি। হ্যাঁ, তার জন্যই তোদের ডাকলাম। মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে। এত লোক থাকতে তোমায় ধরবে কেন? তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো? আবার ভূত ভূত করছিস? তোদের না বলেছি ভূত বলে কিছু নেই? আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ, মন্ত্রী আর তার চেলা চামুন্ডারা। প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে? হ্যাঁ, নইলে ভূত ধরবো কি করে? হ্যাঁ, তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আয়, আর খালি গায়ে যাবি, জামা পরা চলবে না। গোপালের তো কোনো পাত্তাই নেই। আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে? কেন, খুব তো ভূত হবার শখ হয়েছিল, এবার গাছে ঝুলে থাক। আরে আমরা কি এখনো ভূত হয়েছি নাকি রে? গোপালের ঘাড় মটকাতে পারলে তবে তো ভূত হব। হ্যাঁ, মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না, ডাহা মিথ্যেবাদী। ঠিক বলেছিস, একেবারে ভূতের মতো মিথ্যে বলে। বাজে কথা বলিস না, ভূত কখনো মিথ্যে বলে না, ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। চুপ, ওই দেখ কারা যেন এদিকে আসছে রে। ওই যে নিম গাছ, কিছু দেখতে পাচ্ছিস উল্টে?
গাছের ওপর কারা যেন বসে আছে, মনে হচ্ছে ওই মূলভূতগুলোই। শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে। হ্যাঁ, আমিও শুনেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে। শুনতে পেলি? সত্যিকারের ভূত আসছে রে। এবার কি করি? এই তো সেই গাছ। এখানেই নাকি ওরা থাকে। হ্যাঁ গুরুদেব, এইখানেই তো ওরা আছে, ডেকে দেখবো। দাঁড়া, এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি। ভূত কোথায় রে? মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো। আমার নামও চুলো ভূত, এরা মানুষ। এই, তোরা নেমে আয় বলছি। নেমে এলে চিবিয়ে খাবো না, সেদ্ধ করে খাবো। তোদের তেমন ব্যথা লাগবে না। ঘটা, চুল্লভূতের নাম শুনেছি রে। চল চল, নিচে নেমে পায়ে পড়ি গে, চল। তাহলে আর চিবিয়ে খাবে না, মাংস সেদ্ধ করে খাবে, কম ব্যথা লাগবে রে। আমি চললাম, তুই এলে আয়। উড়িয়ে পাবে রে বাবা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খিদে পেয়েছে। এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো। আসছি আসছি গুরুদেব, একটু দাঁড়ান। নেমেছিস? এখন বল, তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন? আগে গুরুদেব, মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি। কার নাম বললি? গোপাল ভাঁড়? উনি বাবা, উনি তো আমাদের মহাগুরুদেব। মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন, তোরা তার পা ভেঙে দিবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। এদিকে আয়, এদিকে আয়, কান ধরে উঠবস কর। হ্যাঁ, গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি। শুনবি কি করে? ও কি কাউকে এই কথা বলতে গেছে? যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না। ভূত না হলে তার এত বুদ্ধি কখনো হয়? গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না। ও ভূতের শ্রেষ্ঠ, চুলো ভূত। আমরা ওর চেলা। তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের একগাছা করে চুল আমাকে ছিঁড়ে দে, আমি গোপালকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আরে তোদের এই জন্মের নাম কি? আগে আগে বটা আর ঘটা, মন্ত্রীকে আবার বলে দেবেন না, সেও কিন্তু ভূত। মন্ত্রী খুব নিচু জাতের ভূত, অসৎ। সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না। কিন্তু আমরা যে চোর গুরুদেব, আমরা কি ভূত হতে পারবো? তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি, মন্ত্রীর কথাই করেছিস। সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব। দে, তোদের চুল ছিঁড়ে দে, আমি গোপালের কাছে নিয়ে যাই। এই দেখ ঘটা, আমি চুল ছিঁড়ছি, এবার তুইও ছেড় ছেড় ছেড়ে। বাবরে খুব লাগছে, ছেড় ছেড়। যা, এবার পালা, আর যেন কখনোই গাছের উপর তোদের না দেখি। ওদেরকে ধরলে না কেন দাদু? ধুস, আমরা ওদের মতো ডাকাবুকোকে কখনো ধরে রাখতে পারতাম? তাহলে ধরবে কি করে? বুদ্ধি দিয়ে। কাল আমার খেলা দেখবি। কি হলো গোপাল? কাল যে বললে ভূত ধরে আনবি। ভূত নিজেই আসবে মহারাজ, একটু অপেক্ষা করুন। ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি। ওরা আমায় চুল উপহার দিয়েছে, এই সেই চুলের গোছা। এটা দিয়েই ভূত ধরবো। কাকে দিয়েছেন রাজার কাজ? ভূতের চুল হয়, সেই চুল সে আবার উপহার দেয়? এ কথা জীবনে শুনিনি মহারাজ। মহারাজ, ভূত যদি মূলো খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না? এটা তো গোপাল ঠিক কথাই বলেছে। এবার রাজ্যের সবাইকে ডাকুন, সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব। গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো? সেটা বলা যাবে না, বারণ আছে। কে বারণ করেছে? আমি তো বলিনি। আপনি বলবেন কেন? আপনি তো ভূতই না, আমাদের মিথ্যে কথা বলেছেন। আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি, সে মস্ত বড় ভূত। আমাদের চুলো ভূত বানিয়ে দেবে বলেছে, তাই দিলাম। মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায়? গোপালের সাথে দেখা হবে কেন? গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে, মস্ত বড় ভূত। তার গুরু গোপাল ভাঁড়, তাকে চুল কেটে দিলে সে চুলো ভূত বানিয়ে দেয়। সর্বনাশ করে ফেলেছিস। ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল,
তোরা তাকেই চুল ছিঁড়ে দিয়েছিস, এবার কি করবি? মানে গোপাল ভাঁড় ভূত নয়, আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে। গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয়? সর্বনাশ করেছে, এবারে কি হবে? ধরা পড়ে যাব তো। হে বাবা, তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যা, তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবে না। আমরা কার কথা বিশ্বাস করব বলতো? ন্যাড়া হওয়াটা কি ঠিক হলো? আমাদের কপালটাই খারাপ। গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল আর আমরা ধরতেই পারলাম না। ধরলেই বা কি করতাম? ভূতের সঙ্গে কি পারা যায়? আমাদের কচু পোড়া হবে। চুল নেই তো আবার পরীক্ষা। যাক, মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন। মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে। এক এক করে সবাই এগিয়ে এসো। যারা কাল ন্যাড়া হয়েছো তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও, তাদের জন্য উপহার আছে। ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে, মনে হয় আমাদের কিছু উপহার দেবে। নইলে কাছে ডাকছে কেন? যাই যাই। মহারাজ, আমার নাম বটা আর আমার বন্ধুর নাম ঘটা। আমরা কাল নেড়া হয়েছি, মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন। মহারাজ, এরাই সেই ভূত। মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আগে ওদের গ্রেফতার করুন, তারপর সব খুলে বলবো। আমাদের কোনো দোষ নেই, ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সেজে মানুষকে ভয় দেখিয়েছি। গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই। মন্ত্রী কোথায়? ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। মন্ত্রী আর তার সাগরেদের ধরে আনো, আর যে 1 মণ মূলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়াও। সবাই সেটা দেখুক বসে বসে। বটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী। ভূত খায় মূলো, নেই চাল চুলো। মন্ত্রী বলে আর খাবে না, গোপাল বলে পার পাবে না। এবারে ভালো চাষ হয়েছে। চাষিদের মুখে হাসি দেখে যে কি ভালো লাগছে কি বলবো। রোজই নগর ভ্রমণে যাই আর দেখি হাওয়ার তোলায় সবুজ ধানে শীষ দুলছে। যেন মনে হয় সবুজ ঢেউ, চোখটা যেন একেবারে জুড়িয়ে যায়। এই হলো আমার দেশ মহারাজ। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সবুজ ঘাস, নীল আর সবুজের মেলা। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ। কি সুন্দর আমাদের দেশ। মহারাজ, মহারাজ, একটা খবর পেলাম মহারাজ। আমার গুপ্তচর খবর এনেছে এই মাঠের ধারে ইংরেজ সৈন্য শিবির করেছে। মানে সে কি? এই তো ভয়ঙ্কর কথা। মহারাজ, বাইরে ইংরেজ সাহেবের দূত দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে চায়। এই মরেছে, সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো। রাজা কৃষ্ণচন্দ্র রায় আপনাকে প্রণাম জানাই। বলুন বলুন সাহেব, কি উপকার করতে পারি? মহারাজ, আমি আপনার নিকট একটা আর্জি লইয়া আসিয়াছি। বলুন। আমরা আপনার রাজ্যে নীল চাষ করিতে চাই। নীল চাষ? না 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 না, তা কি করে হয়? আমাদের এই জমিতে আমরা ধান সর্ষে চাষ করি, আমাদের এই জমিতে নীল চাষ হবে না। আর তাছাড়া এই অনুমতি বাংলার নবাব বাহাদুর দেবে, আমি তো দিতে পারি না। আমি না শুনিবার জন্য এখানে আসি নাই। না 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 না, আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন। আমার আপনাকে এই অনুমতি দেবার অনুমতিই নেই। আমাকে ক্ষমা করবেন। ওকে, আমি ইহা মনে রাখিলাম। আমরা খুশি হইলাম না। আপনার খুশি আর অখুশি নিয়ে আমাদের কিছু যায় আসে না সাহেব। গোপাল, রাজায় রাজায় যখন কথা হয় না, তখন চুনোপুটিরা কথা বলে না। ইনি কে আছেন রাজা? লেটারেট পারসন। আমার সভাসদ। সাহেব, আপনার ভাষায় আপনি আমাকে গালি দিলেন তো, আমিও আপনাকে আমার ভাষায় গালি দেব। কি বলিলে? গালি দেবে? গালি গালি কাহাকে বলে? সাহেব, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা? আই মিন লাভ, মানে লাভ। গালি মানে লাভ। আমি ইমপ্রেস হইলাম। লাভ? লাভ কি লোকসান জানি না, আমি আপনাকে ভালোবেসে গালি দিয়ে গর্ধব বললাম। আমাকে ভালোবাসিয়া তুমি গর্ধব বলিলে? বাহ 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 বাহ, আমি ইমপ্রেস। তুমি খুব রসিক লোক আছো।
তোমার নাম কি আছে? আমার নাম গোপাল, গোপাল ভাঁড়। গোপাল, গোপাল। আচ্ছা নাম। ঠিক আছে গোপাল, তোমার সাথে আবার দেখা হইবে। আমি খুব ইমপ্রেস হলাম রাজা, আমি কিন্তু আপনার ওপরে ইমপ্রেস হলাম না। যাই। এ কি হলো গোপাল? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, কাল নবাব বাহাদুরের কাছে লোক পাঠান। নবাব বাহাদুরকে বিষয়টা জানানো খুব দরকার মহারাজ। কাকে পাঠাবো? উফ, আমার মাথা কাজ করছে না। গোপাল, গোপাল তুমি চলে যাও। তুমি খাজাঞ্চির কাছে রাহা খরচ নিয়ে কাল সকালে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী, কাল কিন্তু তোমাকে সকাল আসতে হবে। অনেক কিছু আলোচনা আছে। ঠিক আছে মহারাজ। একটা শুভ কিছু হবে বলে মনে হচ্ছে। একটা সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কি গো, তাড়াতাড়ি করছো কেন? আবার হজম করছো বুঝি? না, একটা গভীর চিন্তা আছে। খুব চিন্তা। ইংরেজরা নীল চাষ করতে এসেছে। ইংরেজরা নীল চাষ করতে এসেছে? তাতে তোমার চিন্তার কি আছে? মহারাজ রাজি হচ্ছেন না, ওটাই চিন্তা। তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কি করে? শুনবে তাহলে? শোনো, এদিকে বসো, আর বসার আগে না দরজাটা বন্ধ করে এসো। ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি তো সাহেবকে হাসতে হাসতে বললাম গর্ধব। সেই গর্ধব শুনে সাহেব খুব খুশি হলো। বাবা রে, তোমার তো খুব সাহস। আরে আমার সাহস হবে না তো কার হবে বলো গিন্নি? যার কাছে এমন গিন্নি আছে সে সব কিছু ভয়কে জয় করতে পারে, তার কাছে এই সাহেবরা তো নস্যি। কি তুমি কি বললে? আমি বললাম এই নীল চাষের জন্য জমি দেওয়া যাবে, আর এই অনুমতি আমি দিতে পারবো না। এই অনুমতি একমাত্র দেবেন নবাব বাহাদুর। নবাব বাহাদুরের কাছে তো খবর পাঠাতে হবে। কাল সকালে গোপাল মুর্শিদাবাদ চলে যাচ্ছে। আমি নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিয়েছি। বাহ, এই কাজটা আপনি মহারাজ ঠিক করেছেন। গোপাল অত্যন্ত সৎ মানুষ। গোপাল ঠিক বিষয়ের গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও তাহলে চিন্তামুক্ত হব। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। যা কথা শুনলাম, মানে তুমি যা বললে সেসব শুনে মনে হচ্ছে এত দিনে তুমি একদম মন্ত্রীর মতো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। বলছো? বলছি এই প্রথম তোমার কাজে আমি না মুগ্ধ হয়ে গেছি। ওরে বাবা, আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম? আমার ছাড়া আর কার মুখ দেখে উঠবে বলো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার মুখই তো তোমায় সারা জীবন দেখতে হবে গো। ওরে বাবা, আর কি যে আমার ভাগ্যে আছে কে জানে। আর শোনো না, তুমি কিন্তু সাহেবদের কাছে যাবে কেক নিয়ে। ওরা কেক ভালোবাসে। আর আমার জন্য শেখরার কাছে একটা চন্দ্রহার বানাতে দেবে। শোনো গিন্নি, কাল খুব সকালে আমি মহারাজের দূত হয়ে নবাব বাহাদুরের কাছে যাব। হারু গারোয়ানকে বলা আছে। হ্যাঁ গো, এই যে তুমি নবাব বাহাদুরের কাছে যাচ্ছ, তাতে মন্ত্রী মশাইয়ের কি মনোভাব বুঝলে? আরে তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাকে এক্ষুনি পুঁটির বাড়িতে যেতে হবে। এই সে কি গো, এই এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এসে বলছি।
কই রে পুঁটি, ঘুমিয়ে পড়িসনি তো? কি গো গোপাল দাদা, এত রাতে কোনো খবর আছে? হ্যাঁ গো, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে মহারাজের দূত হয়ে। তাই নাকি গো গোপাল দাদু? বাহ, খুব ভালো খবর। শোন পুটি, কাল একটা কাজ তোদের করতে হবে। কি কাজ গো দাদু? কাল সকাল থেকে মন্ত্রীর ওপর একটু নজর রাখবি, কেমন? আর তুই গুলটে ন্যাপলা কে খবর দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু, আমি সকাল হলেই সকলকে খবর দিয়ে দেব, তুমি নিশ্চিন্তে থেকো। কি খবর প্রহরী? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে কি বিশেষ কাজে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। যাও যাও। উজির, কি ব্যাপার বলো তো? আমি কিছু একটা অন্য গন্ধ পাচ্ছি। গোপাল কেন একা আসছে? গোপালকে আসতে দিন, আমরা ওর মুখ থেকেই জানতে পারবো। এসো এসো গোপাল, এসো। জয়তু নবাব বাহাদুর। বলো বলো গোপাল, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নবাব বাহাদুর। ইংরেজ সাহেব এসেছিল, মহারাজ খুব চিন্তিত হয়ে আপনাকে খবর পাঠাতে বললেন। একটা চিঠি পাঠিয়েছেন আমাদের মহারাজ। চিঠি? আমাকে? দাও দাও দেখি। এই নিন নবাব বাহাদুর। উজির, চিঠিটা পড়ো। এই নীল চাষের ব্যাপার নিয়ে যে কি জল ঘোলা হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখনো তো কিছু ঘোলায়নি, ঘুলবে এবার। আমি তো মোটামুটি কি করব ভেবে নিয়েছি। রাজসভা থেকে বেরিয়ে সোজা যাব সাহেবদের ডেরা, চুপি চুপি। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন এবার। ভাবতে ভাবতে সময় যায়, রাত যে হলো কাবার। ভাবার জন্য তো সময় লাগে নাকি? এ তো আর লোক হাসানো নয়, এটা একটা বিশাল ব্যাপার। মহারাজ, আমার মনে হয় সাহেবের প্রস্তাবে আপনার রাজি না হওয়াই উচিত। আমিও মন্ত্রীমশাইয়ের সঙ্গে একমত। এখন নবাব বাহাদুর কি বলেন সেটাই আমাদের দেখতে হবে। গোপাল কি খবর আনে দেখি। নবাব বাহাদুর যদি বলে নীল চাষ হবে, তবে তো খুব সমস্যায় পড়ব। আমি মোটেই চাই না এই সুজলা সুফলা এই রাজ্যটা একেবারে শেষ হয়ে যাক। নীল চাষ তো হবেই, আর আপনি অনুমতি দেবেন। তারপর নবাব বাহাদুরকে বলবো মহারাজ ছল করে গোপালকে আপনার কাছে পাঠিয়ে নিজেই দ্বিচারিতা করছি। সত্যি এবার আমার বুদ্ধিটা পেকেছে। আমি সাপও মারবো আর আমার লাঠিটাও ভাঙবে না। না 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 না, এ কিছুতেই হবে না। নীল চাষ করা যাবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলো আমি এই লড়াইয়ে কৃষ্ণচন্দ্রের সাথে আছি। দরকার পড়লে আমি ব্যবসা করার যে অনুমতি দিয়েছিলাম সেটাও বাতিল করে দেবো। গোপাল, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরে যাও। নবাব বাহাদুর, আপনি চিন্তা করবেন না, আমরা কেউই আমাদের চাষের জমিতে নীল চাষ করব না। আমার তোমাদের উপরে বিশ্বাস আছে। আর কোনো বিপদে পড়লে আমাকে খবর দেবে। যাও যাও যাও, সাবধানে যাও। এই গুলটে ন্যাপলা, আমরা এইখানটায় থাকি, এখান থেকে রাস্তাটা দেখা যাবে। ঠিক বলেছিস পুটি, এইখান থেকে না পুরো রাস্তাটা দেখা যাবে। মন্ত্রীমশাই রাজপ্রাসাদ থেকে বেরোলেই আমাদের নজরে পড়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। চল এখানে না থেকে লুকিয়ে পড়ি, যেন আমাদের প্রথমে দেখতে না পায়। না, একটা মজা করব। কি মজা? দেখ না কি মজাটাই করি। এই যে গোপালের বানরগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে? ও মন্ত্রীমশাই, কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একদম বিরক্ত করবি না। এ মা, আমরা কোথায় বিরক্ত করছি? আজ তো গোপাল দাদু নেই, তাই ভালো লাগছে না গো। আজ আমাদের সাথে কানামাছি খেলবেন। খেলুন না মন্ত্রীমশাই, আপনার চোখটা বেঁধে দিই আর আপনি আমাদের ধরবেন। ও মন্ত্রী মশাই, খেলুন না। এই তোরা আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, সর সর বলছি। যেমন দাদু তেমন তার নাতি নাত, বিচ্ছু কথা। ও মন্ত্রী মশাই, খেলুন না, আমরাও তো আপনার নাতি নাতনির মতো। গোপাল দাদু কেমন আমাদের সাথে খেলতো, মিশে যেত। এই পুটি, চল আমরা খেলি। মন্ত্রীমশাইকে আমরা ঘিরে ধরে খেলি, চল।
এই এই কি করছিস ছাড় ছাড় এই 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 কি করছিস আমাকে ঘিরে ধরে এটা কি করছিস আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করবো এই এই তোদের দাদুর মতো আমি কিন্তু ভান নই কি জায়গায় পড়লি রে বাবা এই 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 তোরা থাম বলছি থাম থাম এবার কিন্তু মারবো এই এই সর সর আমাকে ছাড় বলছি এই যা আমাকে ফেলে দিলি আমার গায়ে কাদা লেগে গেল হ্যাঁ এ মা আমি এখন সেখানে যাব কি করে আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে দিই শয়তান ছেলে মেয়ে দাঁড়া দাঁড়া তোদের হচ্ছে খবরটা গোপাল দাদুকে দিয়ে আসতে হবে। চল চল তাহলে এখন গোপাল দাদুর বাড়ি। কেমন কেমন করছে আমার মন, ডান চোখটা কাঁপছে খালি, হাসবে হাতে ধন। যাচ্ছে যাচ্ছে বাবা, একটু সাজতেও দিল না। কাদা মাখা পুরোটা কে গো? আমি গো আমি তোমার গিন্নি আমি মন্ত্রী গো ওই ওই গোপালের বদমাস নাতি নাতনিগুলো আমার এই হাল করেছে। ওই পুচকে বাচ্চাগুলোর কাছে হেরে গেলে, তোমাকে মন্ত্রী কে করেছে? যাও, আমি আজ থেকে তোমার সাথে কথাই বলবো না। আরি আরি আরি। কি মুশকিল, আজ দেখি মন্ত্রীও গড় হাজির, এদিকে গোপালও আসেনি। কি ব্যাপার, রাজ্যের এখন মহা সংকট, আর এই সময় আমার মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এটা ভাবা যায়? বলতে কইতে ঘেন্না হয়। একটু শান্ত হয়ে বসুন। মন্ত্রী মশাইয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু গোপালের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে নিশ্চয়ই কোনো কাজেই আছে। হ্যাঁ, ও তো কাজে আটকে যেতে পারে। এই দেখো, এখন এই বচস আমার ভালো লাগছে না। নবাব বাহাদুর কি বার্তা পাঠালো সেটা আমার জানা খুব জরুরি। কিন্তু গোপাল কোথায়? আমার বিশ্বাস গোপাল মহারাজের কোনো কাজে আটকে আছে। তার মানে কাল মন্ত্রী মশাই এইখানেই আসতে চেয়েছিল। বাহ, আমার বানর সেনা কাল আমাকে খুব ভালো উতরে দিয়েছিস। বাকি কাজ আজ আমাকেই করতে হবে। যাই, শুনে আসি কি কথা বলছে সাহেবদের সাথে। না 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 না, গোপালের এই কাজ আমি মোটেই সমর্থন করি। আমি গোপালকে বরখাস্ত করব। এই রে, কি হবে গতি? গোপালের চরম ক্ষতি। মহারাজ কিছু করবার আগে গোপালকে বলবার সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তাই হবে। গোপালকে একটা সুযোগ দেব। আমাকে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারলে তবেই ক্ষমা করব, নইলে নয়। সাহেব, আপনাদের নীল চাষ হবে। আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করিয়াছো? আমি ভুজুং ভাজুং দিয়ে আমাদের মহারাজকে দিয়ে সই করিয়ে দেব। বাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, মন্ত্রী মশাই সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। ঠিক আছে, করাচ্ছি সই। আমি এখন আসছি সাহেব, কাল আপনাদের জন্য আমি কেক আনবো। আমি এখন যাচ্ছি। চলি, এবার আমার কাজ শেষ, এবার মহারাজের কাছে যাই। এবার মহারাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা বল। তুমি কোথায় ছিলে গোপাল? আমি আন্দাজ করেছিলাম তুমি আসবে, তাই তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আমি আজ সকাল থেকে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন ঘুরছি। হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞানী। কি জানতে পেরেছো? মন্ত্রী সাহেবদের তাঁবুতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা শুনলাম। কি শুনলে? শুনলাম
আপনাদের নীল চাষ হবে। আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, ভেবো না গোপাল, চলো আমি তোমার সাথে মহারাজের কাছে যাচ্ছি, তুমি সব খুলে বলো। চলো চলো, আমার কাছে আছে এক অদৃশ্য কালি, যে কালি দিয়ে রাজমশাই সই করলে কিছুক্ষণ পরে সেই কালি সব উবে গিয়ে সাদা পাতা হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। চলো চলো চলো। গোপালকে আমি দেখে নেব। আমাকে এইভাবে অপমান করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত? কি করে শান্ত হব? মহারাজ, গোপাল আর বিজ্ঞানী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গোপাল আর বিজ্ঞানী এত রাতে? পাঠিয়ে দাও। দেখলেন তো মহারাজ, গোপাল নিশ্চয়ই কিছু খবর এনেছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। তোমার কি হয়েছিল গোপাল? সারাদিন তুমি কোথায় ছিলে? আমি মন্ত্রী মশাইয়ের পিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি মহারাজ। মন্ত্রী মশাই আপনাকে ভুজুং ভাজুং দিয়ে একটা কাগজে সই করিয়ে ইংরেজ সাহেবদের কাছে দিয়ে দেবে। শুনুন, আপনি আমার একটা কলম দিয়ে সেই কাগজে সই করবেন, তারপর ব্যাপারটা গোপালের জিম্মায় ছেড়ে দিন। তোমার কলম মানে? বিজ্ঞানী এমন একটা কালি আবিষ্কার করেছে যে কালিটা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সই করে দেবেন, তারপর মন্ত্রী মশাইকে দেখছি। মন্ত্রী, কাল সারাদিন কোথায় ছিলে? সারাদিন বসে ভাবছিলাম, ভেবে ভেবে একটা জায়গায় এলাম মহারাজ। ও, তা কোন জায়গায় এলে তুমি? এই কাগজটায় সই করে দিলেই আপনার সমস্যা মিটে যাবে মহারাজ। হ্যাঁ, শুধু কাগজে সই? দাও দাও, হই হই করে সই করে দিই। তাতে যদি আমার সমস্যা মিটে যায় তো দারুণ ব্যাপার। কি বলো গোপাল? সই করে দিন মহারাজ। কই, কোথায়, কই করবেন মহারাজ সই? গোপাল করছে হইচই, কাগজে সই। কি ব্যাপার, এত সহজে সব মেনে নিল? বাহ, কি আনন্দ! হ্যাঁ মহারাজ, এই নিন, এইখানে সই করে দিন। কি ব্যাপার, এত দেরি হইতেছে কেন? হয়ে গেছে সাহেব, এখন নীল চাষে আর কেউ কিছু করতে পারবে না। যাও দাও আগে দেখি। দেখি কোথায় সই? কোথায় মানে? আমার সামনেই তো সই হলো। তুমি মিথ্যাবাদী, তোমাকে চাবুক মারিব। এই রে, কেন করেছে? আমি এসে গেছি গর্ধব সাহেবের দল। এবার চলুন আপনাদের খেতে নিয়ে গিয়ে একটু লাঙল চালাই। এই দড়িটা দিয়ে আপনাদের বাঁধবো। ও মাই গড! না না গোপাল, ওদের একটু চাষ করা শেখাও। আর মন্ত্রী, তোমার ঘাড়ে লাঙলটা আমি বেঁধে দিচ্ছি। লাঙল বাঁধে মন্ত্রী করে চাষ, সাথে আছে সাহেব। মন্ত্রী দেখো করছে হাঁসফাঁস, দেখতে কিন্তু লাগছে বেশ। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, মারছি মারছি মারছি। কেমন মন্ত্রী মশাই, নিজের দেশের মানুষের সাথে বেইমানি? হ্যাঁ, আমার দেশের মানুষের সাথে বেইমানি যারা করবে তাদের এই হাল হবে। আমার দেশের মাটিতে আমার প্রণাম। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।